সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় আমার ঢাকা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন নগর পরিকল্পনাবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক নজরুল ইসলাম, রয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, এবং রয়েছেন যুগ্ম সম্পাদক বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার স্থপতি জনাব ইকবাল হাবিব। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে দিই আমাদের এই আলোচনায় আপনি অংশ নিতে পারবেন। এর জন্য আপনাকে ফোন করতে হবে, আপনার যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। বৃষ্টিতে রাজধানীর কোথাও কোথাও হাঁটু পানি, গণপরিবহনের অভাবে নগরবাসীর দুর্ভোগ, জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত নগরায়নকে দায়ী করছেন বিশিষ্টজনরা। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে দিতে সহযোগিতা করছে না যুক্তরাষ্ট্র, কানাডা। সংসদে প্রধানমন্ত্রী জাতির পিতাকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে চলচ্চিত্র তৈরির ঘোষণা। ব্লগার ওয়াশিকুর হত্যা মামলায় পুলিশের চার্জশিট। সিলেটে অনন্ত বিজয় হত্যার কথা স্বীকার করল রাহি। 7 দিনের রিমান্ডে অপর আসামি নোমান। কোরবানির ঈদকে সামনে রেখে গবাদি পশু মোটা তাজাকরণে সক্রিয় অসাধু ব্যবসায়ীরা। ক্ষতিকর এসব মাংস হতে পারে মৃত্যুর কারণ, জনসচেতনতা বাড়ানোর পরামর্শ। এবং ভারতে ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটে সমর্থক ও বিরোধীদের মধ্যে তুমুল সংঘর্ষ, পুলিশের নির্বিচার লাঠিচার্জ। আমরা শিরোনামগুলো দেখলাম। আমাদের আজকের শিরোনাম আমার ঢাকা। মানে আমার ঢাকা বলতে এখন আমরা যে ঢাকায় বাস করছি সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমি স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আমাদের চারদিকে নদীবেষ্টিত আমাদের এই রাজধানী। আমরা যতদূর এখন পর্যন্ত যে আজকের পর্যন্ত হিসেব, সেই হিসেবে জানি ঢাকার নদীর পানি এখনো বিপদসীমা অতিক্রম করেনি, চারদিকের নদীর পানি। কিন্তু আমাদের ঢাকার ভেতরের অবস্থা, পানির কারণে বিপজ্জনক অবস্থা তৈরি হয়েছে। এভাবে আমাদের আলোচনা শুরু করতে চাই, আপনি যদি শুরু করেন। ধন্যবাদ। বিষয়টি তো খুবই আকর্ষণীয়, আবার একই সাথে আবার সমস্যার কথা বললেন। তো আমার ঢাকা, আমরা তিনজনেই তো এখন ঢাকাবাসী। আমি বোধহয় একটু প্রাচীন, 1950 সন থেকে ঢাকায়, 50 ডিসেম্বর, তাহলে তো 65 বছর হয়ে গেছে। তো তখন তো ঢাকা ছিল, আমরা এক মাথা থেকে আরেক মাথায় হেঁটেই যেতে পারতাম এবং হাঁটতামই। আর লোক সংখ্যা ছিল 3 লক্ষ। ওই এলাকাতেই এখন প্রায় 80 লক্ষ। আর বৃহত্তর ঢাকায় তো 2 কোটি আমরা বলি। তো ঢাকা আমাদের চোখের সামনেই তো বড় হলো, এবং আমরা ঢাকার সাথে সাথে একটু বড় হলাম আর কি, বয়স বাড়ল। তো এই দেখছিলাম যে এখানে আপনার মন্তব্যে বিশিষ্টজনরা বা বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত নগরায়নের জন্যই ঢাকার এই অবস্থা। তো এই যে আমরা কয়দিন পরে পরেই শুনি না, বছরে একবার ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট তারা 140টা শহরের র্যাঙ্কিং রেটিং করে, এবং সেখানে প্রায় গত 3-4 বছর ধরে 140-এর 139তম শহর হলো ঢাকা। মানে বাসযোগ্যতায় যুদ্ধবিধ্বস্ত দামেস্ক, খুবই সুন্দর শহর ছিল, এখন একেবারে শেষ। তো আমাদের ঢাকা, আমি যদি বলি আমার ঢাকা, তো ভালো মন্দ মিশিয়ে তো আমার ভালোও লাগে আবার খারাপও লাগে। লাভ হেইট রিলেশনশিপ বলে না। এখন এই ঢাকাতে এটাই তো আমার ভাগ্য তৈরি করেছে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, এখন উচ্চ মধ্যবিত্ত পর্যায়ে গেছি, ভালো জায়গায় থাকি, ভালো ঘোরাফেরা করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম, বিদেশে পড়াশোনা করেছি, পরিণত বয়সে বিদেশে মাস্টারি করেছি 4 বছর ব্যাংককে। তো ফিরে আসলাম, স্বেচ্ছায় ফিরে আসলাম। তো তাহলে ঢাকায় কি আকর্ষণ? এক তো হলো জন্মভূমি বাংলাদেশ, তার শহর, ছেলেবেলা থেকে বড় হয়েছে এখানে, নানা সমস্যা নিয়ে। আবার ঢাকা তো আমার গবেষণার বিষয়, ভূগোলের ছাত্র। আমি প্রথম আমার
মাস্টার্স থিসিস লিখি 1961-62 সনে, ঢাকার 400 বছরের আবাসিক এলাকার বিবর্তন এটা নিয়ে। সুতরাং তখন হেঁটে, বই পড়ে, বই ঘেটে নানাভাবে ঢাকাকে বুঝবার চেষ্টা করেছি। তারপরে যুক্ত হয়ে গেলাম ঢাকার বিশ্লেষণ, ঢাকা নিয়ে পর্যালোচনা, ঢাকার পরিকল্পনা। এখন ঢাকাকে কি বুঝছেন? এখন ঢাকা এটা সাংঘাতিক একটা জটিল বাস্তবতা, খুব এক কথায় বললে অত্যন্ত জটিল একটি বাস্তবতা। বৃহৎ একটি জনসংখ্যার শহর, মেগা সিটি, 1 কোটি কেন্দ্রীয় এলাকায়, 2 কোটি বৃহত্তর এলাকায়। এবং এটা তো এই যে গত 60 বছরে 12 নির্দিষ্ট করে আমাদের স্বাধীনতার পরে এই 45 বছরে এর বিশাল ব্যাপ্তি, পরিসর বৃদ্ধি এবং অর্থনৈতিক সমৃদ্ধি অসাধারণ। অত্যন্ত গরিব দেশ। কত $1400 বোধহয় হয়েছে না মাথাপিছু আয়। ঢাকার মাথাপিছু আয় কত? আজকে আমি হিসাব করছিলাম, ঢাকা জেলার মাথাপিছু আয় হলো $10,000। ঢাকার কত হবে? কমপক্ষে $15,000। তার মানে ঢাকা 1 কোটি লোকের যে শহর, এটা কিন্তু উন্নত দেশের পর্যায়ের, এবং সেটা বোঝাই যায়। একটি শ্রেণী তো হয়ে গেছে 10 থেকে 15 ভাগ যারা বিত্তবান, আরেকটি শ্রেণী হলো মধ্যবিত্ত যারা হয়তো 50 ভাগ, আর বিত্তহীন যারা নিম্নবিত্ত তারা 30-40 ভাগ। তাদের অনেকে বস্তিতে থাকে। আমার ঢাকা যখন আমরা জিজ্ঞেস করি, আমরা সব মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, শিক্ষিত, পেশাজীবী এবং নানা সুবিধা পাচ্ছি। কিন্তু ওই যে 50 ভাগ যারা নিচে, তাদেরকে জিজ্ঞেস করুন তার ঢাকা কিনা, সে কি পায়? সে এখানে জীবিকা পায়, জীবন পায়, ঘর সংসার পায়, বস্তিতে থাকে, পরিবার নিয়ে থাকে, অনেকে গ্রামে রেখে আসে, ঈদের সময় চলে যায়। তার কাছে কিন্তু ঢাকা অত্যন্ত আকর্ষণীয় শহর। আমার কাছে আকর্ষণীয় বিভিন্নভাবে। আমি নাসিরুদ্দিন ইউসুফের নাটক দেখতে পাই, আর ইকবাল হাবিবের হাতিঝিল দেখতে পাই। আর কি চাই আমার? খাবার পাই, সবই পাই, ওয়াসার পানি পাই। এই ঢাকাকে আমরা গত 2 দিন ধরে যেটা দেখছি, আমি বাচ্চু ভাইয়ের কাছে যেতে চাই যে জলজটে অসহনীয় যানজট আমরা দেখছি, এবং এটা নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে যে এই ঢাকাকে আমরাই এরকম অবস্থা করেছি। নাগরিকদের দায়িত্বের কথা আসছে, মেয়রদের দায়িত্বের কথা আসছে, নাগরিকরা কতটুকু দায়িত্ব পালন করছেন, তারা কতটুকু নাগরিক হতে পেরেছেন, সুনাগরিক হতে পেরেছেন, সবকিছু আসছে। আপনি কিভাবে দেখছেন? আমি স্যারকে নিয়ে একটু শুরু করি। স্যার এখানে বললেন 1950-এ আমার জন্ম, ঢাকাতে আমার জন্ম, লালবাগ। স্যার যখন এসেছেন 1952-তে আমার বাবা সবাই মিলে পল্টনে, আমাদের আগেই বাড়ি ছিল সেখানে পল্টনে, এখনো সেই বাড়িতে আছে। বলতে পারেন 65 বছর এই শহরে জন্ম এবং বেড়ে ওঠা। একসময় ঢাকাকে আমার, তখন অবশ্য পৃথিবীর কোনো দেশ ওইভাবে দেখা হয়ে ওঠে নাই, আমি পাকিস্তানে আমলের কথা বলছি, আমার পৃথিবীর সেরা নগরী মনে হতো। যদি বলেন ঢাকার প্রেমেই পড়েছিলাম। আমাদের বয়সী যারা ছিল প্রায় সবাই 70 দশকে যারা বড় হয়ে উঠেছে তারা ঢাকার প্রেমেই মজেছিলাম। ঢাকা ছেড়ে কোথাও যেতে ইচ্ছে হতো না। মুক্তিযুদ্ধে ভারতে গেছে, কিন্তু কখন ট্রেনিংটা শেষ করে ঢাকায় আসবো অপারেশন করতে অথবা দেশের অভ্যন্তরে, এটা খুবই জরুরি ছিল আমাদের ভাবা। তো সেই ঢাকায় ছায়া রাখা পাখি ছিল, ঘোড়া গাড়ি ছিল, কয়েকটা বাস ছিল এবং কয়েকটা গাড়ি ছিল, মোটরযান ছিল। আমরা সেগুলোতে স্কুল যাতায়াত করতাম, কলেজিয়েট স্কুল সদরঘাট, ওদিকে বাকলেনবাদ, বুড়িগঙ্গা নদী, ঝকঝকে একটা মমিন মোটর কোম্পানি, অ্যারোড্রাম মানে তেজগাঁতে যেতাম, এবং আমরা ঘুরে বেড়াতাম। এবং রমনা পার্ক এখন একটা জায়গায় লোকেদের, তো পুরো ঢাকা শহরকে রমনা পার্ক বলা যেত। আপনি নিউ মার্কেটে আজিমপুর থেকে শুরু করে হাটখোলা পর্যন্ত। তখন আমার একটা লেখা রেখেছিলাম আমি 72 সালে, মুক্তিযুদ্ধের পরপর ঢাকা শহর পুড়িয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী, পুরো দেশই পুড়িয়েছে। তার মধ্যে তো সবুজ পাতা গজায় পোড়াবার পরে ঢাকা আমার ঢাকা বলে, ওইটা গ্রেনাডা মাইন বলে একটা ছবি ছিল বিখ্যাত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে নিয়ে। তো ওইরকম আমার মনে হয় যে এই ঢাকার জন্য লড়াই করেছি, এই দেশের জন্য লড়াই করেছি, এই দেশকে ধ্বংস করেছে, এই দেশটা কত সুন্দর, এই অনেক ভালো লেখা ছিল, ভালো প্রেম থেকে ভালোবাসা থেকে লিখেছিলাম। কিন্তু এখন বলছি, আমি একটু আগে ইকবালকে এবং স্যারকে বলছিলাম যে এই শহর আমার নয়, আমি এই শহর চিনি না, আমি এই শহরের পরিবেশের সাথে যেতে পারি না। এই শহরে যানজট, জলজট, আপনার জলমগ্ন ঢাকা শহর দেখতে রাজি না, এবং এখানে আটকে পড়ে মানুষ।
তারপর আমরা ছোটবেলায় দেখিনি, আমি 60-এর দশকে এই শহর আপনার নয় আপনি বলছেন, কিন্তু এই শহরকে আপনার ছিল, আবার আপনার অবস্থায় ফিরিয়ে আনা কি সম্ভব কিনা সেগুলো নিয়ে আমরা গত দুদিন ধরে আলোচনা করছি। তো এটা নিয়ে আপনি একটু কথা বলে এরপরে আমি স্থপতির কাছে যাব। অবশ্যই এই শহরকে আমাদের করে ফেলা যায়, তবে খুব কঠিন কাজ হবে, খুব কঠিন কাজ হবে। আমার মনে হচ্ছে ঢাকা ইজ এ ডাইং সিটি। এটা স্থবির। সকালবেলা আপনাদের এই সময় টেলিভিশনে আসতে আমার বাসা পল্টন থেকে এখানে 5 মিনিটের পথ, ঠিক 5 মিনিটের পথ, আপনি 55 মিনিটে পৌঁছাতে পারবেন না। এটা ছিল কোন কোন জায়গায় 5-6 ঘন্টা লেগেছে। 5-6 ঘন্টা না, এমনি আমি নর্মাল দিতে বলছি। বন্যা নাই, কিছু নাই, শীতকাল, খড়খড়া দিন, আপনি পারবেন না 1 ঘন্টার আগে বাংলা মোটর পৌঁছাতে। আপনি 2 ঘন্টার আগে গুলশান যেতে পারবেন না। কি করে এত পেট্রোল পুড়িয়ে এত সময় নষ্ট করে অসুস্থ কত লোক মারা যায়। আমার এক বন্ধু মারা গেছে সেদিন, আপনি ইস্কাটন থেকে তাকে বারডেমে হাসপাতালে নিয়ে যাবে, নিতে পারেনি জামের জন্য। তো আমার কথা হচ্ছে যে এই শহর তো আমাকে মেরে ফেলছে, এই শহর তো আমাকে প্রাণ দিচ্ছে না, জীবন দিচ্ছে না। এই শহরকে ঠিক করা খুব কঠিন। আমি জানি না, যে আমরা আশা করবো যে আপনি এটা বলছেন, কিন্তু গত পরশু দিনই সম্ভবত 31শে আগস্ট একটা গোল টেবিল আলোচনা হয়েছিল। আপনি ছিলেন, স্যার ছিলেন। হ্যাঁ, 31 তারিখ, 29। আচ্ছা, সেই আলোচনায়, গোল টেবিল আলোচনা, ঢাকার 2 মেয়র ছিলেন। সেখানে আপনারা এরকম কথা এসছে যে সবার মধ্যে ঐক্যবদ্ধ একটা চেষ্টা থাকলে 15 বছরের মধ্যে ঢাকাকে সিঙ্গাপুর থেকে অত্যাধুনিক শহর গড়ে তোলা যায়। স্থপতি হিসাবে আপনার বক্তব্য শুনতে চাই। আমার জন্ম 1964 সালে ঢাকা মেডিকেল কলেজে। আমি ওনাদের সর্বকনিষ্ঠ, অতি কনিষ্ঠ, এবং সে কারণে আমি হয়তো অন্য সুরে একটু বলতে চাই, সেজন্য আমাকে ক্ষমা করবেন আমার প্রাজ্ঞজনেরা। সেটি হচ্ছে এরকম, বিবর্তন হয়েছে প্রফেসর নজরুল ইসলামের, বিবর্তন হয়েছে আমাদের অতি প্রিয় নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু ভাইয়ের, বিবর্তন হচ্ছে বলেই চুলে পাক ধরেছে, হালকা হয়েছে চুল, চেহারা, গঠন সবকিছু বদলেছে, ঢাকাও বদলেছে। এবং আপনি যদি এই দেশটিকে আপনার দেশ মনে করেন, ঢাকাকে আপনার শহর মনে করতেই হবে। এই ঢাকা একটু আগে আমি বলেই স্যার যত সমস্যা থাকুক বারবার ফিরে আসে। জায়গাটা বলছি এই জন্যে যে দেখেন, 3 লক্ষের ঢাকা শহর স্যার যখন আসলেন 50 দশকে, প্রায় 27 গুণ বেড়েছে, 2700% শতকরা হিসাবে। ভাবতে হবে এই মানুষগুলিকে এই ঢাকা মায়ের মতো আঁচল বিছিয়ে বলছে, আয় তোদেরকে খাইয়ে পরিয়ে রাখবো। এখনো কিন্তু এই ঢাকায় যারা বানে ভাষা মানুষ আসে, যাদের সর্বস্ব নিঃস্ব হয়ে যায়, তাদের যাত্রার একটা জায়গা থাকে, সেটা ঢাকা। এবং ঢাকা কিন্তু তারপরও এত কিছুর পর হাত মেলে বলে, এসে যা, তোকে কিছু না কিছু করে আমি বাঁচাবো, বাঁচিয়ে রেখেছে। এই যে 50% মানুষের জন্য স্যার গবেষণা করছেন, মানুষগুলি কি বেঁচে নাই? ফিরে যেতে বলেন, যাবে কিনা? যাচ্ছে না। সারা বাংলাদেশের রূপ হচ্ছে ঢাকা, এবং সেই অর্থে আমি ঢাকার অর্জনকে খাটো করে দেখার কোনো সুযোগ দেখি না। এখন বলতে পারেন যে হঠাৎ করে ইতিবাচক কথা কেন বলছি? তার মূল কারণ হচ্ছে সম্ভাবনা যতটুকু রয়েছে ঢাকার, সেই সম্ভাবনাকে আমরা ট্যাপিং করি নাই। অযুত সম্ভাবনা এখনো ঢাকা রয়েছে। সেই সম্ভাবনার অন্যতম শক্তি হতে পারে যে মানুষ, সেই মানুষ ঢাকার সবচেয়ে বড় সমস্যায় পরিণত হয়েছে। কারণ আমি তাকে কাজে না গিয়ে তার মাধ্যমে সমস্যা তৈরি করেছি। আমার প্রাজ্ঞতা, রাজনৈতিক গতিশীলতা, প্রজ্ঞা, প্রবল ইচ্ছা, এগুলো কাজে লাগাতে পারলাম কই? আমাদের পথ পরিক্রমাটা দেখেন না, কি ভঙ্গুর পথ দিয়ে আমরা হেঁটেছি। নিজেদের জাতির পিতাকে মেরে ফেলেছি 75 সালে, সামরিক শাসন চালু করেছি বছরকে বছর, 9 বছর তো ক্রমাগতভাবে। তারপরে কি খুব আহামরি সরকার পেলাম, গণতন্ত্র পেলাম? এখন এই সব কিছু মিলিয়ে যদি বিচার করেন, ঢাকা কিন্তু এখনো একটা জীবন্ত, প্রাণবন্ত, সাংস্কৃতিক গণমানুষের শহর। সমস্যা আমাদের তৈরি হয়েছে এই অগণিত মানুষ সারা বাংলাদেশ থেকে কেন্দ্রীভূত ব্যবস্থার কারণে অভিবাসন করিয়ে ঢাকায় আনার জন্য। আমরা যদি সমস্ত বাংলাদেশের একটা সুষম বন্টনের উন্নয়ন নিশ্চিত করতে পারতাম, ঢাকায় এই অবস্থা হতো না। ঢাকার জলাভূমিগুলোকে গ্রাস করছে কারা? সেই মানুষগুলিকে, সাধারণ মানুষ যারা আজকে ভুক্তভোগী। এই যে একদল পশু শ্রেণীর মানুষ লোভের জন্যে আমার জলজটের কারণ হয়ে দাঁড়াচ্ছে,
যানজটের কারণ হয়ে দাঁড়াচ্ছে, এদেরকে চিহ্নিত শত্রু হিসেবে কি আমরা তাদের মোকাবেলা করার জন্য সচেষ্ট হয়েছি? আমি অন্যভাবে ঘুরিয়ে এই পর্যায়ে শেষ করি। আচ্ছা, ভারতে নতুন সরকার আসলেন, মোদী সরকার, এসেই প্রথম কি করলেন? বললেন চলো আমরা যেটি আবর্জনা বিদায় করি, আবর্জনা মুক্ত ভারত তৈরি করি। আমরা কত কথা বলছি, গত 15-16 বছর স্যারদেরকে ফলো করে আমরাও কথা বলছি, কিন্তু কোন রাজনৈতিক নেতা, কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক নেতৃত্ব প্রাজ্ঞতা নিয়ে তো বললো না বঙ্গবন্ধুর মতো করে যে যার যা কিছু আছে তাই নিয়ে সমস্ত ড্রেন পরিষ্কার করে, সমস্ত বক্স কালভার্ট পরিষ্কার করে, সমস্ত খালগুলি উদ্ধার করে চলুন আমরা জলজট মুক্ত একটি নগরী গড়ে তুলি। আমরা সকলেই অঙ্গুলি নির্দেশ করে অন্যের দিকে তাকিয়ে তাকিয়ে বলছি যে উনি ওটা করছেন না, তিনি ওটা করছেন না। অঙ্গুলি নির্দেশ করার থেকে খেয়াল করে দেখেন, একটি হলো অন্যের দিকে, একটি খোদা তাআলার দিকে, তিনটি নিজের দিকে। ওই নিজের দিকের আঙ্গুলটা আমরা কখনো দেখছি না। দায়িত্বহীন আচরণ দিন দিন আমাদেরকে এই জায়গায় তৈরি করেছে। আমি মনে করি এমন একটা ক্রসরোড টাইমে আমরা দাঁড়িয়ে আজকে কথা বলছি, যেই সময় সরকার, রাজনৈতিক দলগুলো, বিজ্ঞ আদালত এবং সবশেষে নবনির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল নগরপিতারা সহ সকলেই যেন ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টার মধ্যে রয়েছে। এইরকম সময়ে আমার ঢাকার আলোচনায় আমি কোনো নেতিবাচক পরিবেশ সৃষ্টি করতে চাই না। আমি শুধু এতটুকু বলবো, সময় হয়েছে ঘুরে দাঁড়ানো। ঘুরে দাঁড়িয়েছে লন্ডন, ঘুরে দাঁড়িয়েছে আগুনে পোড়া ওই অস্টিন সিটি অথবা আমেরিকার বহু শহর, ঘুরে দাঁড়িয়েছিল সিঙ্গাপুর শহরও, যাকে আজকে আমরা উজ্জ্বলতর শহর মনে করি। সিঙ্গাপুরের শহরের কথা বললেন ইসরাত ইকবাল হাবিব স্যার, এই আবার মানুষের কথা উনি বললেন, এই আমাদের ঢাকা শহরের মানুষ যারা, এরাই হয়তো কেউ যদি আমরাই আমাদের মধ্যে যদি কেউ যদি সিঙ্গাপুর শহরে যাই, আমরা একটা টিস্যু বা একটা খালি পানির বোতল নিয়ে অনেক দূর ঘুরি, কখন একটা ডাস্টবিন পাবো ফেলবো, কিন্তু এখানেই আমরা গাড়ির গ্লাস নামিয়ে সেই হয়তো পানির বোতল, কারণ এই শহরে একটি ডাস্টবিনও নাই যেখানে আপনি ময়লাটা ফেলবেন। খেয়াল করে দেখেছেন, রাস্তা দিয়ে হেঁটে যান কিলোমিটার পর কিলোমিটার, আপনি অফিসে আসতে নিয়ে, আপনি অফিসে তো ডাস্টবিন আছে, বিন আছে, সেখানেও নাই, সেখানেও আমরা ফেলি না, আমরা গাড়ির গ্লাস নামিয়ে ফেলে দেই। এই জিনিসটাই আমাদের আচরণ তো একটা বড় বিষয় স্যার। অবশ্যই ঠিকই আছে। এখন এই যে 1-2 কোটি মানুষ, প্রত্যেকটি মানুষ আলাদা, আবার আমরা এগুলোকে শ্রেণীবদ্ধ করি, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, নিম্ন ইত্যাদি, আবার শিক্ষিত, অশিক্ষিত, আবার পুরাতন শহরবাসী যার জন্ম ঢাকা শহরে, অথবা অভিবাসী, যেমন আমি 65 বছর আগে বালক হিসাবে এসেছিলাম। তারপরে আছে বিশাল সংখ্যক দরিদ্র মানুষ। এই সবাইকে একভাবে দেখলে চলবে না। এখন একজন শিক্ষিত নাগরিক তিনি যেইভাবে আচরণ করবেন, নবাগত গ্রামবাসী শহরে আসলেন তিনি তো ঠিক ওইভাবে আচরণ করতে পারবেন না। তিনি বরং গ্রামের যে সুন্দর আচরণ সেটা হয়তো চেষ্টা করবেন। এখন এই যে আমরা অনবরত দোষ দেই যে আমরা আমাদের আচরণ ভালো না, আমরা রাস্তায় ময়লা করি, কই ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকলে তো করি না, অথবা সুন্দর একটা ভবনে গেলে তো করি না, নিজের বাসায় করি, নিজের বাসায় করি, আবার করি দুইটাই হয় বেশিরভাগ লোকই। যাই হোক, তো অনেক জায়গা ঢাকা শহরে আছে, যেমন এই সংসদ ভবনের চারপাশে ভিতরে রক্ষা করা হয় সুন্দর সবুজ, সেখানে তো গন্ডগোল করি না, অসুবিধা করি না। একটা দামি 5 তারা হোটেলে গেলে তো আমি ঠিকই আচরণ করি। তো এগুলো হলো পরিবেশ এবং এই নিয়ম শৃঙ্খলা এগুলোর মধ্যে নিয়ে আসা। তো এখন আজকে আমি একটু আগে ভাবছিলাম, আপনারা আমাদের এই যে 3 জনকে নিয়ে এসছেন, আপনি তো আছেনই, এই প্রথম এই ধরনের আলোচনায় এই বাচ্চু নাসিরউদ্দিন ইউসুফের মতো একজনকে আমাদের সাথে পেলাম। ঢাকাবাসী, না উনি, আমিও 67 সাল থেকে ঢাকায় না উনি, ওনার অন্য পরিচয় হলো মুক্তিযোদ্ধা তো বটেই, সাংস্কৃতিক ব্যক্তি, সেইটা অন্য দৃষ্টিভঙ্গি। আমরা দুজনেও হয়তো সংস্কৃতির সাথে বিভিন্নভাবে জড়িত। আমি শিল্পকর্ণা নিয়ে লিখি, উনি তো শিল্পী বটেই, আর ইনি হলেন একেবারেই কর্মী। এখন আমাদের আন্দোলন, আমরা দুজনেই কিন্তু পরিবেশ আন্দোলন করি বাপা, এবং নগর বিষয়ক কমিটির আমি সভাপতি ছিলাম, উনি সেক্রেটারি। এই সাংস্কৃতিক কর্মীদেরকে কিন্তু আমরা এতদিন আনতে পারি নাই, খুব কম এনেছি। এটা তো দরকার ছিল। এটা মনে হয় আজকের এই আলোচনার পর থেকে হয়তো আমরা অনেক আনবার চেষ্টা করব। এটা খুব দরকার।
এবং আপনাদের আন্দোলনের সাথে যুক্ত ওনাদের কোঅর্ডিনেশন সে আজকে টকশোর মাধ্যমে না, এটা- এমনি তো আপনারা ইকবালের কথা সাথে আমার বলতে একটা পারেন। যোগাযোগ আছে। না ওটা আছে, কিন্তু এই যে বড় বড় আমরা যখন যে বড় বড় আন্দোলনগুলো করি, রাস্তায় নামি, জি। এটা চাই সেটা চাই, তখন সাংস্কৃতিক কর্মীদেরকে আমরা আনি নাই। ভালো হয়, হ্যাঁ। এটা আনা খুব জরুরি। প্রাতিষ্ঠানিকভাবে স্যার আর এটা- ঢাকা তো সাংঘাতিক রকমের, যেটা ইকবাল বললেন না, সাংঘাতিক অসাধারণ একটি সাংস্কৃতিক শহর। যখনই পহেলা বৈশাখ আসবে আমরা সব ভুলে যাব, অন্য একটা চেহারা দেখব। এখন যানজটে কি বলে জলজট, এটা নিয়ে এত মাথা ঘামাই না। আমি তো এটাই করি তো বিশ্লেষণ। আমি যখন ব্যাংককে ছিলাম 82 থেকে 86, 4 বছর, 83 সনে ব্যাংককের বন্যায় 2 মাস শহরটা পানির নিচে ছিল। 2 মাস কোনো হইচই নেই। থাইরা এত সহনশীল, তাদের একটা কথা আছে, মাই পেন রাই, নেভার মাইন্ড, হচ্ছে হোক না, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো এইবার 2 বছর স্যার, আগেও আপনি যে আবার কথাটা হয়েছে বললেন, তার। আপনি হ্যাঁ। যে কথাটা বললেন, আমাদের ঢাকা শহরেও আমি যদি আমার সালটা 98 সালের বন্যার পরে ঢাকা শহরের বিশেষ করে পূর্বাঞ্চল প্রায় 2 মাস পানির নিচে ছিল। এরপর হ্যাঁ। পলিথিনের বিরুদ্ধে যে মুভমেন্টটা শুরু হয়েছিল, 88 বন্যায় হ্যাঁ, তারপরে বাঁধ ট্রাপ দেওয়া হলো ইত্যাদি। পলিথিনের বিরুদ্ধে যে মুভমেন্টটা শুরু, সেটা অনেক সাকসেস ছিল। যে মানে পলিথিনের কারণে ঢাকার পূর্বাঞ্চল ডুবেছিল 2 মাস। জি। তো সেটার তো না, success, ওই যে কিন্তু বন্যা, পরবর্তীতে হ্যাঁ, সেটা ধরে রাখা যায় এই যে না। এখন আমরা এত হইচই করছি, তো এই দুইবার গত 2 মাসে মুম্বাই শহরে কি অবস্থা হলো, সমস্ত কিছু কোলাপস করে গেছে বৃষ্টির পানিতে। 300 মিলিমিটার বৃষ্টি যদি হয় 24 ঘন্টায়, ও তো হবেই, এবং জোয়ারের পানি ভিতরে ঢুকছে। তো মুম্বাই কি শেষ হয়ে গেছে? ডাইং সিটি, হ্যাঁ এটা ঠিক। এত বিশাল জনসংখ্যা, 2 কোটি মানুষ 16 কোটির মধ্যে ঢাকা শহরে। থাইল্যান্ডেও ঠিক 8 কোটির মধ্যে 2 কোটি হলো ব্যাংকক শহরে। কিন্তু এত হইচই নেই, কারণ ব্যাংককটা খুব সুন্দরভাবে সাজিয়েছে তারা। ওই যে প্ল্যানিং যেটা বললেন না, পরিকল্পিত নগরায়ন। এখন আমি যেটা এখন একটু ওই যে আবার আসার কথা বলি, এই যে আমরা এতদিন ধরে আন্দোলন করছি, আমাদের সৌভাগ্য যে একটা নির্বাচন হয়েছে, যেমনই হয়ে থাকুক, আমরা 2 জন মেয়র পেয়েছি যারা আমাদের কথা শুনতে চান এবং আমাদের পরামর্শ নিতে চান একেবারে খোলা মন নিয়ে। এখন আমাদের দায়িত্ব হবে ওনাদেরকে সাথে করে নিয়ে এগিয়ে যাওয়া। ওনারা কিন্তু একেবারেই এই ক্ষেত্রে নবীন। তারা আরবান শহরের যে সাংঘাতিক কমপ্লেক্স, অত্যন্ত জটিল একটা বাস্তবতা, আমি প্রথমেই বলেছি, অবশ্যই, বহুমাত্রিক এটা বোঝা খুব কঠিন কিভাবে চলে। এই যে বললাম না, ঢাকা শহরের মাথাপিছু আয় $10,000 উপরে, জাতীয় আয় হলো $1,000। তা ঢাকা তো বিশাল ধনী। এই যে ওনারা যে করলেন হাতিঝিল প্রজেক্ট, কত 2,000 কোটি টাকা না কত, 70 কোটি টাকা। তো কি অসুবিধা কি? এইভাবে তো হচ্ছে, তার মানে অর্থ আছে। এখন বিদেশে না নিয়ে যান, আমরা তো আবার অনেকে বিদেশে নিয়ে যাই, ছেলে মেয়েদের সব বিদেশে পাঠিয়ে দিই, টাকা পয়সা সব বিদেশে নিয়ে যাই। ধানমন্ডি ভালো লাগে না, গুলশান যাই, গুলশান ভালো লাগে না, ব্যাংকক যাই, ব্যাংকক ভালো লাগে না, কুয়ালালামপুর যাই, না হলে অস্ট্রেলিয়া যাই, আমেরিকা যাই। ওই যে বললো না, এদেরকে চিহ্নিত করেন, কারা নিয়ে যায়, কারা সম্পদ পাচার করে, কারা শহরকে গড়ে। তো গরিব মানুষ অবশ্যই বস্তিতে থাকে, কিন্তু শহর গড়ে। এই যে আমার আপনার কাপড় তৈরি করে, আমার জন্য রিক্সা চালায়, আমার জন্য রান্না করে। তো ওই যে প্রায় 1 কোটি ওই ধরনের মানুষ, এদের কথা চিন্তা, ওরা কিন্তু ঢাকাকে প্রচণ্ডভাবে ভালোবাসে, ছেড়ে যাবে না। আমরা যাই, সুযোগ পেলে চলে যাই, কিছু না হলেও ছেলে মেয়ে পাঠিয়ে দিই, মাঝে মাঝে গিয়ে 1 মাস 2 মাস থেকে আসি, খুব আবার গর্ব করে বলি বেড়ায় আসলাম। তো এই যে ঢাকার ভিতরে যে কত রকম ঢাকা আছে, সেটা একটা বিবেচনার জি, বিষয়। বাচ্চু ভাই, এখানে যে আপনার 2 পাশে 2 জন পরিবেশবিদ আছেন, মানে ঢাকার পরিবেশ কর্মী আছেন, তারা ঢাকার বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করেন, কথা বলেন, চিন্তা করেন। তো তাদের কাছে ঢাকা এখনো আশাবাদী বা আশা ছেড়ে দেওয়ার মতো নয়, বা ঢাকাকে উন্নত করা যাবে। তো আপনি আমি মনে করি খুব কঠিন। করা যাবে না সেটা ঠিক না, আমি অতটুকু বলবো না, কিন্তু আমি মনে করি খুব কঠিন। ইকবালের ব্যাপারে আমার অনেক সমর্থন থাকে, তার প্রায় কাজে আমি খুব ভক্ত তার। তারপরে বলছি, ইকবাল অনেক আবেগ নিয়ে কথা বলেছে। আমি পরিষ্কার বলি, যেই প্রাকৃতিক সৌন্দর্য ঢাকায় ছিল সেটি তো আমরা ধ্বংস করেছি, অপরিকল্পিত নগর করেছি, আর ঝিল বুঝিয়েছি, খাল বুঝিয়েছি, নদী দখল করেছি, নদী দূষণ করেছি, বৃক্ষ কেটেছি, পাখি দূর করেছি। আমি বৈচিত্র্যটা আপনার নাই জীবনে। সংস্কৃতির কথা বলেন, 60-এর দশক 70-র দশক আমরা যখন বড় হয়েছি, প্রতি 10টা বাড়িতে একটা হারমোনিয়াম বাজত। আপনি যে কোনো রাস্তা দিয়ে হেঁটে যাবেন, বাজত। আজকে 10,000 বাড়ির মধ্যে একটা বাড়িতে হারমোনিয়াম বাজে না।
ঢাকা শহরে 7 লক্ষ লোকের জন্য 1970-এর কথা বলছি 10টা মতো থিয়েটার হল ছিল। এখন 2 কোটি লোকের জন্য 5টা থিয়েটার হল নাই। সিনেমা হল ছিল ঢাকা শহরে কতটা, এখন কতটা হয়েছে। ঢাকা যে সংস্কৃতি নিয়ে বলছেন ঠিক নয়। মানুষের মধ্যে স্পৃহা আছে, আকাঙ্ক্ষা আছে। নাট্যকর্মী, সংস্কৃতিকর্মীরা পায়ে হেঁটে মিরপুর থেকে 4 ঘন্টা সময় নিয়ে শিল্পকলায় এসে রিহার্সাল করে অথবা একটা কাজ করে ফিরে যায়। এটা অমানবিক, অমানসিক। আমার যা আউটপুট দেওয়ার কথা এই জাতির জন্য, যে জাতি যে রাষ্ট্রে আমার জন্ম দিয়েছে সে, আমি সেটা দিতে পারিনি। আমি যত বড়ই সংস্কৃতি কর্মী আপনারা বলেন না কেন, আমি মনে করি এর চেয়ে 10 গুণ বেশি দেওয়ার মতো ক্ষমতা আমার চেয়ে যারা প্রতিভাবান তারা বেশি, আমার এরকম। মিরপুরে একটা থিয়েটার হল ছিল, একটা আপনারা জানেন, আজকে 10 বছর হয়েছে ভেঙে ছেড়ে বানায়নি। আসলে আমাদের কোনো রকম গড়ার ইচ্ছা নাই। শিক্ষার জায়গা দেখেন, স্কুলগুলো অপরিকল্পিত। একটা স্কুল হচ্ছে বাড়ির মধ্যে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি হচ্ছে বাড়ির মধ্যে, একটা মাঠ নাই, একটা কর্মীদের খাওয়ার জায়গা নাই। আমার কথার বুঝতে পারছেন? আমি মনে করি এত অপরিকল্পিতভাবে একটা শহরকে কোনোদিন রিবিল্ড করা যাবে না। একমাত্র আমি এই সরকারকে একটা জায়গায় সমর্থন করি বলেই বলছি, তাই না, রাজনৈতিকভাবে সমর্থন করি তা নয়। আমি মনে করি এই সরকারের লিডারশিপে যে শেখ হাসিনা আছেন তার লিডারশিপ কোয়ালিটি এত ভালো এবং এত স্ট্রং, উনার পক্ষে সম্ভব। কিন্তু উনাকে সেটা প্রকাশ করতে হবে। দলের দিকে তাকাতে পারবে না, কারো দিকে তাকাতে পারবে আপনি না। বলতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইচ্ছা করলে সব হয়, অর্থাৎ প্রধানমন্ত্রী ইচ্ছা না করা পর্যন্ত অন্যরা অ্যাক্ট করেন। উনাকে ড্রাস্টিক হতে হবে। আমাকে বলেন যে 2 মেয়র, স্যার, হ্যাঁ আমি তাই বলছি, 2 মেয়র কি করবে আমাকে বলেন? তাদের কি ক্ষমতা আছে এই পানি নিষ্কাশনে, যানজট পরিষ্কারে, বিদ্যুৎ দেওয়ার, কোন জায়গাটায় গ্যাস দেওয়ার আপনি কি করবেন পরিকল্পিতভাবে? আপনি পার্ক করার ক্ষমতা হতো আমার আপনার কাছে নাই। আপনি করবেনটা কি আমাকে বোঝান। মেয়রদের কোনো ক্ষমতা নেই। তো আমার মনে হয়েছে যে সরকারকে ভাবতে হবে, নগর সরকার আলাদা করতেই হবে আপনাকে। তারপর ওনাদের মতো লোকজন নিয়ে, সারদের মতো লোকজন নিয়ে আপনাকে একটা নগর সরকারের কথা আপনি বলছেন, নগর সরকারের কথা মেয়র হানিফ বলে নির্বাচিত হয়ে প্রথমেই বলেছেন, কিন্তু আমরা দেখি এখনকার মেয়ররা নগর সরকারের কথা ভয়ই হয়তো বলেন না। এটার মধ্যে আবার রাজনীতি শুরু হয়ে যাবে কিনা, বা ওনাদের বিরুদ্ধে রাজনীতি শুরু হয়ে যাবে কিনা। আমরা কিন্তু এখন দেখি ওনারা নগর সরকারের কথা বলেন না, নগর সরকারের কথা না বলে বলছেন নগর সরকার এই মুহূর্তে করা সম্ভব না, কিন্তু সমন্বিত টাস্ক ফোর্সের কথা বলছেন। আমরা গত এই সম্প্রতি যে আলোচনাটা আপনাদের হয়েছে সেখানে দেখছি নগর সরকারের কথা। সেখানে আমরাই প্রস্তাব করেছি যে নগর সরকার কথাটা বলাটা মনে একটা পাপ, এটাও মনে হচ্ছে সেভাবে আপনি দেখতে পারেন। আমি মনে করি কৌশলী মানুষ জীবনে জিতে যায়। তো আমরা কৌশলী এই জন্য যে আমরা যখন করি না, আমরা স্যার জানেন যে আমরা প্রথমে একটা পাইলট প্রজেক্ট করি, তারপর আমরা সেটাকে সর্বাঙ্গীনভাবে কার্যকর করার চেষ্টা করি। আমরা যে কারণে মনে করছি যে নগর সরকার করার আগে তারা তাদের যোগ্যতা প্রমাণ করুক কতগুলো বিষয়ের টাস্ক ফোর্স করে। সেজন্য আমরা প্রস্তাব করেছি সেদিন, আমরাই প্রস্তাব করেছি, তারা সেটা গ্রহণ করেছে। বিষয় ভিত্তিক টাস্ক ফোর্স হোক। আমরা মনে করি জলজট নিয়ে টাস্ক ফোর্স হোক, জনজট নিয়ে টাস্ক ফোর্স হোক, বর্জ্য নিয়ে টাস্ক ফোর্স হোক, দূষণ নিয়ে হোক। এই মুহূর্তে কিন্তু দৃশ্য দূষণের বিরুদ্ধে একটা গণ আন্দোলন তৈরি হচ্ছে। যেটা বাচ্চু ভাই বলছেন সবকিছুতেই যদি ওই মাননীয় প্রধানমন্ত্রীর ইয়েটা থাকতে হবে, তাহলে হয় না। এই জায়গাটা আমি পরিষ্কার করি, এই যে টাস্ক ফোর্সগুলি যদি হয় এবং সেটা যদি সাকসেসের মুখ দেখে, নগর সরকার অটোমেটিক্যালি এগুলি কালমিনেশন থেকেই নগর সরকার তৈরি হয়ে যেতে পারে। কারণ নগর সরকার শব্দটার মধ্যে এক ধরনের সাংঘর্ষিক বিভেদ কিন্তু আছে। সরকারের মধ্যে আবার সরকার চাও, যাই হোক, এটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যখন উদ্ভব হবে এটা কিন্তু গ্রহণযোগ্যতা পাবে। কিন্তু একটা কথা পরিষ্কার করি বলি, যদিও আমি মনে করি বাচ্চু ভাই সেটাকে ইঙ্গিত করেছেন, সময়টাকে খেয়াল করতে হবে। এমন একটি সরকারের সময় এমন মানুষকে আপনি প্রশ্ন করেছেন যিনি হাতের ঝিলের মতো একটা প্রকল্পের সাথে জড়িত ছিল, এবং এই সরকারের সময়কার প্রকল্প, ধানমন্ডি লেকের মতো একটা প্রজেক্টে আমি জড়িত ছিলাম, এই সরকারের মতো সময়ের একটা প্রকল্প। এবং এই দুটো প্রকল্প করার অভিজ্ঞতা থেকে বলছি, ঘুরে দাঁড়াতে পারে সেই জাতি যে স্বপ্ন দেখতে জানে, যে বিশ্বাস করতে পারে আমি পারবো। হাতের ঝিল 6 বছর ধরে সারা রাস্তায় বৃষ্টিতে ভিজে আন্দোলন করেছে। মুজাফফর স্যার চলে গেছেন পরপারে, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাতা সরিয়ে বলছে মাথার থেকে ছাতাটা সরিয়ে দেন, আন্দোলন করতে হয়, বৃষ্টির মধ্যে আন্দোলন করতে হয়। সেই ছবিটা আমার আছে। সেই মানুষটা কিন্তু হাতের ঝিল দেখে যাননি, কিন্তু এই হাতের ঝিলের আন্দোলনের ফসলে যখন যুক্ত হয়েছে রাজনৈতিক ইচ্ছা, রাজনৈতিক ঐকান্তিকতা, আমরা কি পারি নাই ওই ভাগারটাকে একটা অসম্ভব সুন্দর জায়গায় পরিণত করতে? কোনো বিদেশি সাহায্য, কোনো বিদেশি কৌশল, কোনো বিদেশি বিশেষজ্ঞ কিছুর দরকার হয় নাই। যদি আমরা এটা পেরেই থাকি, সমস্ত ঢাকাকে বসবাসযোগ্য, পরিবেশ বান্ধব, জনবান্ধব করা সম্ভব। হ্যাঁ, এখন একটা ব্যাপার আছে, কঠিন কাজ বলে কি
ওনারা স্বাধীনতা যুদ্ধটা করেন নাই। ওই রকম একটা সামরিক বাহিনীর বিরুদ্ধে এইরকম তকবকে তরুণ যে জীবনে পিস্তল চালা নাই, লাঠি ঠিকমতো ধরতে পারছে কিনা সন্দেহ, যুদ্ধ কি করে নাই? একবার কি ভেবেছে সম্ভব কি সম্ভব না, কঠিন কি কঠিন না? কঠিনের বাসিলাম ভালো বলে যখন নেমেছেন, ওই যে বললাম প্রথমেই বলছিলাম বঙ্গবন্ধু সে নির্দেশ, যার যা কিছু রয়েছে তাই নিয়ে নেমে পড়েছেন। আমাদের এখন সময় হচ্ছে এই মুক্তিযুদ্ধটা করার। এখন বারবার কেন এই সময়ের কথা বলছি, সেটা বলছিলাম একটা মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছি, যে মহেন্দ্রক্ষণে মানুষ বিশ্বাস করছে ঘুরে দাঁড়ানোর সময় হয়েছে আমাদের, অনেক সহ্য করেছে, আমাকে দায়িত্ব নিতে হবে। আদালত বলছে আঙুল দিয়ে নদীকে এইভাবে করে বাঁচাতে হবে, এবং সকলের ঐকান্তিক আকাঙ্ক্ষাকে আদালত বলছে আমাদেরও নির্দেশনা সংবিধান অনুযায়ী। এবং রাষ্ট্রের প্রধান যিনি, যেন নাম উচ্চারিত হলো বারবার, তিনিও গলার ফেনা উঠিয়ে বলছেন খাল ওই এয়ারপোর্ট থেকে ওই বালু নদী পর্যন্ত অবশ্যই খাল হবে, আমি অমুক 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 কাউকে চওড়া 2টা হবে। এই যে প্রকাশ ভঙ্গি, এই বডি ল্যাঙ্গুয়েজ, এই সময়, এই মহেন্দ্রক্ষণ, এই সময় দাঁড়িয়ে আমি পেছনের দিকে যাওয়ার কোনো কারণই দেখি না। তবে আবারও বলছি, এই লেগে থাকাটা আমাদের প্রত্যেকের দায়িত্ববোধ নিয়ে লাগতে হবে। আমি এই জায়গাটুকু আপনি একটু বিশেষভাবে বলতে চাই, নির্বাচনে যখন আমরা ভোট দিই তখন কিন্তু আমরা দায়িত্বশীল একজন প্রতিনিধি নির্বাচন করি না, আমাদের নিজেদের দায়িত্বের অঙ্গীকারটুকু করি। এক একটা ভোট এক একটা অঙ্গীকার, যে আপনি ভালো কাজ করবেন, আমি আপনার পাশে দাঁড়িয়ে কাজ করব। ভোট দেওয়া মানেই না ভোট দিয়ে কালকে থেকে তেল লেপে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকবো, আপনি সব ঠিক করে ফেলেন। নো, দ্যাটস নট রেসপন্সিবল অ্যাক্ট। রেসপন্সিভ অ্যান্ড রেসপন্সিবল অ্যাক্ট নাগরিকরা যখন করবেন, সেই জন্য আমরা আশা নিয়ে নগরপিতাদের কথা বারবার বলি। 54টা সংগঠন রয়েছে, জলজটের জন্য 13 থেকে 14টা সংগঠন রয়েছে। এই সমস্ত সংগঠনের মধ্যে একমাত্র তারা দুজন জনগণের ভোটে নির্বাচিত, জনগণের শক্তিতে শক্তিমত্ত, এবং রাজনৈতিক সর্বোচ্চ মহল থেকে অবশ্যই ব্লেসড। তাহলে আমরা কেন পারবো না? এখন কথা হচ্ছে, পারার প্রয়োজনটা আমরা নিজেরাও যদি অনুভব না করি, এবং বারবার খালি ওই পানির মধ্যে হেঁটে হেঁটে বলি মেয়র কিছু করলো না, আমি কি করছি? মেয়র কিছু বলে না, পর মুহূর্তে যখন পলিথিনের ব্যাগটা ফেলে দিচ্ছি, তখন মনে রাখতে হবে ওই জন্য দুর্বিষহ অবস্থা আমাকে ভোগ করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি অন্যায় করবা আর ভাববা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তোমার খালি মদত দিয়ে যাবে, এটা হয় না। আল্লাহ যেখানে করবেন না, সেখানে আপনি কার কাছে কি প্রত্যাশা করেন? নিজে আপরে আচরি ধর্ম, পরকে শিখায়ও। কিন্তু এখানে এই নাগরিকদের দায়িত্বের কথা বলছেন, নাগরিকদের দায়িত্ব তো আমরা স্যার পালন করছি না, বা এটার মধ্যে কেউ কেউ আবার বলছেন যে এখানে শাস্তিমূলক ব্যবস্থার পক্ষে অনেকে কথা বলছেন, যে হ্যাঁ এখানে যে নগরে কিভাবে চলতে হবে এটা বাধ্য করার বিষয় একটা আছে, সেই আলোচনাটা তো চলছে এখন। যে না, অবশ্যই এটা তো হতেই হবে। আমরা নিয়ম ছাড়া, আইন ছাড়া, বিধিমালা ছাড়া, শৃঙ্খলা ছাড়া আপনি কিভাবে চলবেন? একা একা চলতে পারেন, সন্ন্যাসী হবেন, কিন্তু যখনই যৌথভাবে চলবেন সবাইকে নিয়ে, এ তো আসতেই হবে। সেই নীতিমালাগুলো আমাদের আছে, এখন প্রয়োগটা দরকার। এই যে বিলবোর্ডের কথা বললো না, তো বিলবোর্ডের তো আইন আছে, এটাকে মানাতে হবে। রাস্তায় চলবার আইন আছে, ফুটপাতে চলবার ব্যবস্থা আছে, সেটা রাখতে হবে। এখন উল্টো দিক দিয়ে গাড়ি আসা, আমরা একটু ব্যাখ্যা করলে কি হয়, এই যে 3 মাস যুদ্ধ অবস্থা গেল না, হরতালের দিন কি হয়? একমাত্র রিক্সা চলে, তখন রিক্সাকে কিন্তু আপনি অনুমোদন দিয়ে দিলেন, ভিআইপি রোড, সব রোড তার। যেদিন হরতাল নেই, পরদিনই তাকে বলেন আবার তুমি তোমার ফেরত যাও, তার তো অভ্যাস হয়ে গেছে একটা, আপনি আবার তাকে সাথে সাথে কি, এই যে জিনিসগুলো আমরা আইন ভাঙি আবার আইন গড়ি, তবে আইনের শাসন ছাড়া কোনো কিছুই হবে না। ওই উৎসাহ থাকতে হবে, আবেগ থাকতে হবে, ইত্যাদি সবই, আইনের প্রয়োগটা লাগবে। এখন সেই আমরা তো মাস্টার প্ল্যান করেছি না ঢাকার রাজুকের, তো সেটা তো মানাতে হবে। এখন ওই প্রথমে আবার সেই কথায় চলে যাই, সেটা হলো যে কারা এই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতে দেয় না, এগুলোকে বাতিল করে, বাধ্য করে, সেই লোকগুলার নামের তালিকা নিয়ে আসেন। বিরাট বিলবোর্ড তৈরি করেন 100 ফিট উঁচু এই লোকগুলার নাম দিয়ে, এরা কারা? এটা কি স্যার আপনি বলছেন এটা কি সম্ভব? এটা বলছি আমি থিওরিটিক্যালি। এখন কে করবে? করছে এই যে বিভিন্ন আন্দোলনরা করে। আপনি রাজাকার চিহ্নিত করলেন, রাষ্ট্রদ্রোহী চিহ্নিত করলেন, একসময় বিশ্বাস করেন কেউ রাজাকারদের বিচার হবে, এখন দেশদ্রোহীকে কেন বিচার করবেন না? তাদের নামটা একেবারে স্বর্ণাক্ষরে লিখে দেন। এরা হলো এই লোকগুলো, এরা হলো দেশের শত্রু। হ্যাঁ, এখন
আমরা তিনজন না, উচ্চারণ আপনারা কেউ না দুজন- কেউ উচ্চারণ আপনারা করি। দুজন আন্দোলন করেন, আপনাদের পক্ষে কি সম্ভব যে হ্যাঁ কারা কারা ঢাকার উন্নয়নের পক্ষে অন্তরায় বাধা আমরা তাদের কি নাম বলি নাই? আমরা- আপনি কি মনে করেন আমরা বলি নাই? নাম ধরে ধরে বলা চিনি হচ্ছে। তো সেরকম বলে স্পষ্ট বলেছি। নাম কি বাচ্চু ভাই কাউকে দেখেছেন? পরোয়া করিনি। আপনার বাচ্চু ভাই আপনি কি দেখেছেন সেরকম স্পষ্ট নাম? অবশ্যই না না আসছে কয়েকটা সেটা নাম তো ওনারা উনি বলেন। এখনই বলতে পারবেন যাদের নাম আমরা উচ্চারণ করি। আমার না, কথা কি, সময় মতো জায়গা মতো হবে এই যে আবার। ধরেন আমি মনে করি যে একটি রাজনৈতিক সভা হয় আমাদের এখানে। আপনি দেখবেন যে একটা আগে পল্টনে হতো, এখন এটা হচ্ছে আমাদের সরাদি উদ্যানে। বোমা হামলাতে আমরা সব শেষ। এখন যে রাজনৈতিক সভাগুলি হচ্ছে এগুলোর দিন যে যানজট হয় 4-5 ঘন্টার জন্য, এটাকে আমরা ভাবতে পারি কেউ? মানে এটা আমাকে বলেন, মোটর সাইকেলগুলো যেভাবে ফুটপাতের উপর দিয়ে চালাচ্ছে, আমি বলছি সিভিক সেন্স আর নলেজগুলি ডেভেলপ করেনি, রেসপন্সিবল ডেভেলপ করেনি। আমার নিজের যেখানে ফ্রাস্ট্রেশন, আমি আসলে একটু ফ্রাস্ট্রেটেড পুরো শহরটা নিয়ে। এটা খুব ভালো লাগার জায়গা তো। আমার নিজের মনে হয়েছে, মানে আমি জানি না স্যার এবং ইকবাল কিভাবে নেবে, রাজধানীটা সরিয়ে ফেলা দরকার। ঢাকাকে রাজধানী রাখা উচিত। এটা নিয়ে বিতর্ক হবে। আপনি চলে যান, আমার মতামত, আমি খুবই ছোট বুদ্ধির মানুষ, আপনি সুবিধাবাদী সকল লোক এখান থেকে চলে যাবে, আমলারা চলে যাবে, আইন শৃঙ্খলা বাহিনী ওদিকে চলে যাবে, এখানে যারা থাকবে। না, আপনি যেটা বলছেন এটা কি আদৌ বাস্তব? আমি জানি না, আমার মনে হয়েছে এই শহরটা আমি দেখছি। আপনি ইয়ের আপনার কি বলে শ্রীলঙ্কায় চলে গেছে, মালয়েশিয়ায় চলে গেছে, কোথায় যাচ্ছে না? প্রশাসনিক কার্যক্রমটার কথা বলা হয়। হ্যাঁ, ক্যানবেরা এবং সেটা হতে পারে। হতে পারে হতেই পারে। ওয়াশিংটনটা হয়েছে তো পরে, হতেই পারে। হতে পারে তো। প্রতিটা পুত্রজয়া শহর সেদিন কিন্তু করলো। আলাদা। পুত্রজয়া সেদিন করলো। পুত্রজয়া সেদিন না, করলো। পুত্রজয়া শহরের ভিতরে শহর, কিন্তু আলাদা। কলম্বো একটা side শহরের আছে, ভিতরে আমরা শহর। বলছিলাম কি নদীর ওই পারে নিয়ে যান, কারণ এই 4টা নদী ঢাকার জন্য খুব জরুরি, এবং এতে ইন্ডাস্ট্রিগুলি সরিয়ে দেন। আমার এটা এটা কালচার, ঠিক। বুঝছেন না? এই 4টা নদীকে ইন্ডাস্ট্রি আপনি- তো ঢাকার থাকার কথাও ছিল। কথা না, ঢাকায় তাদের থাকা। ছিল ঢাকা চিটাগাং হাইওয়ে। আমার পরিকল্পনা আমাদের কি হবে, আমার মনে কি এই টক শোতে তো হয় না এগুলো আমি বারবার বলছি কি, আমি ঠিক প্রধানমন্ত্রী বলতে বলছি না যে উনি একা করবেন, আমি বলছি যে উনি তো, আমি ওনার ব্যাপারে শি ইজ এ ডুয়ার, আমি এটা বলি, উনি যেটা মনে করেন সেটা করতে পারেন। ক্ষমতাটা আল্লাহ তাকে দিয়েছেন, উনি অর্জনও করেছেন জনগণের আস্থা, ওনার সাহস আছে, শক্তিও আছে। আমি মনে করি উনি যদি বলেন যে ঢাকাকে আমি ক্লিন করব, ঢাকা হচ্ছে বাংলাদেশের 50% সমস্যা, গ্রাম কিন্তু সমস্যা না আমাদের জন্য, অনেক ভালো। ঢাকায় সমস্যা, রাহাজানি, লুট, যা যা করি, ভালো কাজ যেমন ঢাকায় হয়, মন্দ কাজও ঢাকায় হয়। 50% ঠিক সমস্যা, কিনা? 50% সমাধান। হ্যাঁ, তাহলে আপনি এই ঢাকাটাকে ঠিক করেন, উনি পারবেন, উনার পক্ষে সম্ভব একটা এটা আমরা অবশ্য বারবার বলেছি যে এখন এমন সময় হয়ে ইটস গেছে এ পলিটিক্যাল উইল, প্রধানমন্ত্রীকে আসতে মিশন হবে। এন্ড ভিশন ভাই উনার আছে। উনি যদি চান, আমি মনে করি উনি চান, সঠিকভাবে চান। আমি এও শুনেছি নজরুল একটা সরোবর হচ্ছে, রবীন্দ্র সরোবর মতো, তাই না? ইদানিং আলোচনা চলছে। কোথায় হবে? হ্যাঁ, এইটা মনে হয় উত্তরার দিকে কোথাও হচ্ছে বা অন্য জায়গায়, আমি শুনছি, কথাটা যায় না, কিন্তু খুব ভালো আইডিয়াটা, খুব ভালো। রবীন্দ্র সরোবর যেমন আপনারা ঠিকঠাক করে দিয়েছেন পরবর্তী পর্যায়ে, ধানমন্ডি লেকটাকে, এরকম আরো একটা লেক, হাতির ঝিল, মানে এরকম যদি 5-6টা জায়গা হয়, আপনি তো নাগরিক সুবিধাদের জন্য এগুলি সবচেয়ে বড়। এটা একটা সাংস্কৃতিক উপাদান, কিন্তু এটা সাংস্কৃতিক আমি এখানে একটু টেকনিক্যাল ইয়ে আনি, সেটা হলো যেটা বাচ্চু বললেন, আমরা তো প্ল্যানিং এর সাথে যুক্ত। ঢাকা মাস্টার প্ল্যান যেটা ডিএমডিপি 1997 সনে তৎকালীন আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার অনুমোদন দিয়েছিল। সেইখানে বিশাল বিশাল 10টির মতো জলাধার হওয়ার কথা, ওগুলা থাকলে হয়। এখন এই মুহূর্তে আরেকটা স্ট্রাকচার প্ল্যান তৈরি হয়েছে, রাজুক করেছে। আগামী 13 এবং 14 তারিখে ওইটার উপরে উপস্থাপনা, আমি থাকব, ইকবাল থাকবেন, আর অনেকে থাকবেন। আপনারা আসুন, এইটা নতুন পরিকল্পনা। সেইখানে দেখেন যে এই সবুজটা রাখা হয়েছে কিনা, এই নীলটা রাখা হয়েছে কিনা, মানে এই জলাধারগুলো রাখা, ট্রান্সপোর্টেশন সিস্টেম কি আছে, এগুলো হলো একেবারে প্র্যাকটিক্যাল। এটা হলো একটা, এটা হলো ঢাকার জন্য। একই সাথে পাশাপাশি আজকে আমি আবার রিভিউ করছি, আমার কমেন্ট দিতে হবে, ডেল্টা ডেভেলপমেন্ট প্ল্যান, সারা বাংলাদেশের ফিজিক্যাল প্ল্যান, এটা ডাচ অর্থায়নে হচ্ছে, বিরাট পরিকল্পনা, 100 বছরের। তো ওই যে এখন যারা এর সাথে জড়িত তাদেরকে এই ওরা করে কি, এই যে অন্যান্য এলাকার মানুষকে জড়ায় না, সাংস্কৃতিক কর্মীদেরকে জড়ায় না, সাহিত্যের লোককে জড়ায় না, শিল্পীদেরকে জড়ায় না, শুধু ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট আর প্ল্যানারদেরকে মনে করে এটাই এটা যথেষ্ট নয়। অবশ্যই না। এই যে এই চিন্তাগুলো যে আসছে, এগুলো পুরো একটা সামাজিক আন্দোলন। হ্যাঁ, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক। বারবার আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নাম আনছি কেন? কারণ আমরা যেই কথাগুলো বলছি এটা গুরুত্ব পাচ্ছে না, সঠিক গুরুত্ব পাচ্ছে না। ওই একজন যদি এটাকে অনুধাবন করেন, তিনি অনুধাবন করেন কিভাবে কাজে লাগাবেন, এইখানে আমাদেরকে হাত মিলাতে হবে।
এবং এইটা এখন আসলে বাংলাদেশকে বাঁচাতে হবে, যেরকম ঢাকাকে বাঁচাতে হবে, না হলে তো বাংলাদেশেরই অবস্থা খারাপ হয়ে যাবে। এটা ওই সিরিয়াসনেস। আমি অবশ্য স্যারের কথা সূত্র ধরে আপনাদেরকে জানাই যে আমরা যে ডিটেল এরিয়া প্ল্যান আমরা করেছিলাম, যুক্ত ছিলাম আমরা এরিয়া প্ল্যানের সাথে, রিভিউ কমিটিতে আমরা ছিলাম, সেখানে ওইটাও আবার আমাদের আন্দোলনের কারণে তৈরি হয়েছে। অনেক যাই হোক, আমরা আন্দোলন করেই সেটাকে পরিশুদ্ধ করার চেষ্টা করেছি। কারণটা বলছি, পরিকল্পিত নগরায়নে না গেলে, যেটা বাচ্চু ভাই একদম শুরু থেকে বলছেন, আপনার মুক্তি পাওয়ার কোনো পথ নাই। তাই যদি হয়, সেখানে কি ছিল দেখেন, প্রায় 5500 একর জমি ছিল পুরো কনজার্ভ ওয়াটার বডি, এবং সেই সঙ্গে আমরা রিভার এবং ক্যানালের জন্য প্রায় 20,000 একর জমি বরাদ্দ ছিল, সুনির্দিষ্ট, চিহ্নিত, একদম দাগ মৌজা ধরে। ফ্লাড ফ্লো এরিয়া আমি ঢাকার 1-2 দিকে বাদ দিয়ে ফেলেছি। পানিটা তো সম্প্রসারিত হওয়ার জন্য, তার স্মৃতিকে ধারণ করার জন্য আপনার ওই পাশে ফ্লাড প্লেন লাগবে। যদি না রাখেন, পানির উচ্চতা বেড়ে যাবে, আপনি তো গ্র্যাভিটিতে পানি আর বার করতে পারবেন না, পাম্প করে বা ফেলবেন কোথায়? অতএব ওই যে ফ্লাড প্লেন, সেটাকে আমরা প্রায় 14,000 একরের উপরে আমরা প্রিজার্ভ করার জন্য চিহ্নিত করেছি। এটা সম্ভব না হলে তো নিশ্চয়ই পরিকল্পনা থাকতো না। এবং আমরা সেই সঙ্গে এই সামগ্রিক অবস্থাতে একটি টোটালিটেরিয়ান, অর্থাৎ সামগ্রিকতা নির্ভর ড্রেনেজ ব্যবস্থার পরিকল্পনা করার জোর তাগিদও সেখানে তৈরি করেছি। আমি আজ পর্যন্ত সময় শেষ হয়ে যাচ্ছে, আমি শুধু একটা কথা জিজ্ঞেস করব, ড্রেনেজের জন্য দায়ী কে? নবরী নয়। সেটাই বলছি। আমি শুধু একটা কথা জিজ্ঞেস করব যে আমি ঢাকার দক্ষিণের মেয়র ওই যে সেদিনের গোল টেবিলের আলোচনায় বলেছেন আগামী বছর নাগাদ এই জলাবদ্ধতার শতকরা 50% উন্নতি হবে বলে আশাবাদ করেছেন। এই বিষয়ে আপনার কমেন্ট? আমি পরিষ্কার ভাবে বলি, উনি 50% বলেছেন, এটাকে 50 ধরে আন্দোলন, কর্মকাণ্ড এগুলি হওয়ার কোনো কারণ নেই। আমি ওনার স্পিরিটটাকে শ্রদ্ধা করি, এই জন্য বলছি 50% হয়তো হবে না, হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে এই 50%-এর যে দৃঢ়তা উনি সেদিন বললেন, তাতে মনে হয় উনি সিরিয়াস। তাই যদি হয়ে থাকে, 20% যদি হয়, যাত্রা শুরু হলো। আগামী বছর না হলে পরের বছর 50 হবে। এই মাত্রাটা কতটুকু হবে সেটা উনি তো পরিকল্পক না, উনি ড্রেনেজের ব্যাপারে বিশেষজ্ঞ না। তবে সেদিন উনি শুনে উৎসাহিত হয়েছেন, এটা প্রমাণিত হয় যে ওই শোনার পরে ওনার মনে হয়েছে 50% আমি করে ফেলতে পারবো। এই সিরিয়াসনেসটাকে অবশ্যই ধরে রাখতে হবে, আমরা সেটাই চাই। তাহলে হয়তো আমরা এই অবস্থা থেকে মুক্তি পেতে পারবো। আপনাদের তিনজনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।